আজ থেকে হাজারীবাগের ট্যানারিতে কাঁচা চামড়া প্রবেশে সরকারি নিষেধাজ্ঞা কার্যকর। ট্যানারি সাভারে স্থানান্তরে আরও সময় চান মালিকরা। দেশের 3 বিমানবন্দরের গ্রাউন্ড হ্যান্ডলিং এর কাজ যৌথভাবে পরিচালনা করবে বাংলাদেশ বিমান। স্বার্থ রক্ষা ছাড়া সিদ্ধান্ত মানবে না, হুঁশিয়ারি শ্রমিক নেতাদের। পদ্মা সেতু এলাকায় ভিটেমাটি হারানো মানুষগুলোর ঠিকানা এখন পুনর্বাসন কেন্দ্র। পর্যাপ্ত সুযোগ সুবিধা থাকলেও জমির মালিকানা না পাওয়ায় অনিশ্চয়তা। ট্রেন চলাচল ঝুঁকিমুক্ত করতে অরক্ষিত লেভেল ক্রসিং সুরক্ষিত করার উদ্যোগ। 40 কোটি টাকা ব্যয়ে আধুনিকায়ন হচ্ছে 900 ক্রসিং, তবে অরক্ষিতই থাকছে অবৈধগুলো। দেখছিলেন শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরের অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এই সময়ের বাণিজ্য। আপনাদের সঙ্গে রয়েছি আমি এজি মাহমুদ। আজ থেকে হাজারীবাগের ট্যানারি পল্লীতে আর কোনো কাঁচা চামড়া ঢুকবে না। সব ট্যানারি সাভারে সরিয়ে নেওয়ার লক্ষ্যে গত 20 মার্চ শিল্প মন্ত্রণালয় এমন সিদ্ধান্ত নিলেও এ নিয়ে মিশ্র প্রতিক্রিয়া রয়েছে ট্যানারি মালিকদের। তারা বলছেন, এ ধরনের বিধি নিষেধ আরোপের আগে আরও কিছুদিন সময় দেওয়া দরকার ছিল। ট্যানারি সরাতে প্রয়োজনীয় অর্থ জোগাড় করতে ব্যাংকগুলো থেকে এখনো ঋণ সুবিধার নিশ্চয়তা পাননি বলেও দাবি করছেন তারা। তবে এ ধরনের অভিযোগকে ভিত্তিহীন বলছেন ব্যাংকাররা। বিস্তারিত দেখুন জুবায়ের ফয়সালের প্রতিবেদনে। পরিবেশের উপর ক্ষতিকর প্রভাব বিবেচনায় হাজারীবাগ থেকে ট্যানারি কারখানাগুলো সরিয়ে নিতে চেষ্টা চলছে বহু বছর ধরেই। এমনকি চলতি বছরের শুরু থেকে কারখানা বন্ধের হুঁশিয়ারি, মালিকপক্ষকে আইনি নোটিশ পাঠানো, গ্যাস বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার হুমকি সহ বেশ কিছু কঠোর পদক্ষেপ নিয়েছে সরকার। ট্যানারি সরাতে এবার সরকারের নতুন সিদ্ধান্ত, 1 এপ্রিল থেকে কোনো ধরনের কাঁচা চামড়া ঢুকবে না হাজারীবাগে। তবে ট্যানারি মালিকরা বলছেন, চলমান প্রেক্ষাপটে এমন সিদ্ধান্ত বাস্তবায়ন করা হলে হুমকিতে পড়বে চামড়া ব্যবসা। এমনকি আশঙ্কা রয়েছে বিপুল পরিমাণ চামড়া নষ্ট হওয়ারও। পর্যায়ক্রমে সব ট্যানারি সরিয়ে নিতে আরও সময় প্রয়োজন উল্লেখ করে তারা বলছেন, ঋণ প্রদানে ব্যাংকগুলোর গড়িমসিতেও ক্ষতিগ্রস্ত হচ্ছে চামড়া শিল্প। এটা হলো পুলিশের পয়সা কামানোর একটা ধান্দা করে দিচ্ছে। এখন জায়গায় জায়গায় ধরবো, টাকা দিব, মাল ঢুকাইব। যাদের বড় বড় ট্যানারি যারা আছে তারা আগে যাক, ওই জায়গাটাকে একটু আবাদ করুক, তারপরে আস্তে আস্তে যারা আছে তারাও চলে যাবে। যেসব প্লটগুলি কাজ শুরু হয়েছে তাদের লোনগুলি রিশিডিউল করে তাদের এগুলো দেওয়া উচিত, কিন্তু সেখানেও ব্যাংকগুলি গড়িমসি করছে। শিল্পের খাতিরে, আমাদের লোকজনের এমপ্লয়মেন্ট জেনারেশনের খাতিরে, রপ্তানির খাতিরে এগুলো ব্যাংকের করা উচিত। যদিও মালিকপক্ষের এমন অভিযোগকে ভিত্তিহীন বলছেন ব্যাংকাররা। এমনকি নির্ধারিত সময়ের পরে আবেদন করলেও কোনো ব্যবসায়ীকেই ঋণ না দিয়ে ফেরত দেওয়া হয়নি বলেও দাবি তাদের। একটা অভিযোগও সত্য না, কারণ ঋণের জন্য তারা আবেদনই করছে গ্রাহকরা অনেক দেরিতে। তাদের ইচ্ছা ছিল যে যেমন আছি তেমন থাকি, হাজারীবাগই থাকি। সুতরাং ব্যাংকের কাছে আবেদন করেছে, ব্যাংক আবেদন প্রত্যাখ্যান করেছে। একটা সিঙ্গেল ইনস্ট্যান্স কিন্তু বাংলাদেশে নাই। সরকার বলছে, এর মধ্যেই বেশ কয়েকটি ট্যানারি মালিককে ক্ষতিপূরণের 40% অর্থ পরিশোধ করা হয়েছে। এরপরও কেউ ট্যানারি স্থানান্তরে ব্যর্থ হলে এপ্রিল থেকেই প্লটের মালিকানা বাতিলের সিদ্ধান্তও বহাল রয়েছে। জুবায়ের ফয়সাল, সময় সংবাদ, ঢাকা। দর্শক, আজ থেকে হাজারীবাগের ট্যানারিগুলোতে কাঁচা চামড়া প্রবেশে সরকারি নিষেধাজ্ঞা কার্যকর করার কথা। এই মুহূর্তে হাজারীবাগ এলাকায় রয়েছেন সহকর্মী জুবায়ের ফয়সাল। অন্যদিকে সাভারের হেমায়েতপুরের নতুন চামড়া শিল্প নগরীতে কয়েক দফা সময়সীমা বাড়ানোর পরে স্থানান্তর করা যায়নি ট্যানারি শিল্প। স্থানান্তরের জন্য শিল্পনগরীটির প্রস্তুতি জানাতে সেখানে রয়েছেন আমাদের আরেক সহকর্মী কামরুল ইসলাম সবুজ। এখন সরাসরি চলে আসছি তাদের কাছে। প্রথমেই যাচ্ছি সবুজের কাছে। সবুজ, পরিকল্পিত যে চামড়া শিল্প নগরী গড়ে তোলা হচ্ছে, সেই চামড়া শিল্প নগরীতে কিন্তু যে নির্মাণ কাজ চলছে, সেই নির্মাণ কাজ এই বছরের শুরু থেকেই কিন্তু বেশ জোর সহকারেই হচ্ছে। আপনি জানেন যে এই বছরের শুরুতেই কিন্তু এখানে ট্যানারি স্থানান্তরের জন্য চামড়া প্রক্রিয়াজাত শুরু করার জন্য যে মন্ত্রী শিল্প মন্ত্রণালয় থেকে নির্দেশনা ছিল, তার উকিল নোটিশ পাঠানো ছিল, সবকিছু মিলে কিন্তু তারপরে থেকে তোড়জোড়ে শুরু হয়েছে। এরই মধ্যে কয়েকদিন আগে এই গত মাসের অর্থাৎ মার্চ মাসের প্রথম দিকে কিন্তু নৌমন্ত্রী আবার বলেছেন যে এপ্রিলের প্রথম থেকে হাজারীবাগে চামড়া, কোনো ধরনের কাঁচা চামড়া ঢুকবে না। তো সেই তারই প্রেক্ষিতে এখানের কি অবস্থা, সেই অবস্থা কিন্তু আমরা এখন এখানে এসে দেখেছি যে মোট এখানে যে 205টি শিল্প কারখানা অর্থাৎ 115টি শিল্প ইউনিটের 115টি শিল্প ইউনিটের আওতায় 205টি যে শিল্প প্লট, এর মধ্যে কাজ শুরু হয়েছে এবং বিভিন্ন পর্যায়ে কাজ হচ্ছে। আমরা আজকে সকালে এসে দেখেছি প্রায় 8টি কারখানাতে যে ড্রাম স্থাপন করা হয়েছে, যে
যে ড্রাম স্থাপন করা, অর্থাৎ যে ওয়েট ব্লুর কাজ, অর্থাৎ সবচেয়ে যে দূষণকারী যে অবস্থানটা ট্যানারির, যে সবচেয়ে যে দূষণ হয় যে পর্যায়ে সেই চামড়া প্রস্তুতের, সেই ট্যানারিতে কিন্তু সেই ড্রাম স্থাপন 8টি কারখানাতে হয়েছে। এবং এখানে আমরা এসে কথা বলেছি এই 8টি কারখানার সাথেও কিন্তু যে সিইটিপির যে 2টি মডিউল পরীক্ষামূলকভাবে চালু হয়েছে, সেই 2টি মডিউলের সাথে কিন্তু যে ড্রেন, অর্থাৎ ড্রেনের যে সংযোগ, অর্থাৎ এখন পর্যন্ত কিন্তু কারখানাগুলোর সাথে সিইটিপির কিন্তু ড্রেনের লাইনের কিন্তু সংযোগ নাই। অর্থাৎ এখানে কিন্তু যদি যারা ড্রাম স্থাপন করেছেন তারা যদি ওয়েটগুলোর কাজ শুরুও করেন, তারা যে তাদের যে বর্জ্য, অর্থাৎ দূষিত পানি কোথায় ফেলবেন, সেই পানি ফেললে কিভাবে সিইটিপিতে পড়বে, সেটা কিন্তু এখন পর্যন্ত আসেনি। এর মধ্যে কিন্তু যে গ্যাসের লাইন এবং সবার যে বিদ্যুতের লাইন পাওয়া, এই বিষয়গুলো কিন্তু এখনো ঠিকমতো পায়নি, অর্থাৎ এখনো কিন্তু এই সংযোগগুলো পায়নি। তারপরেও কিন্তু আমরা দেখেছি যে 2-1টি কারখানায় যে ওয়েট ব্লু করার পরে যে চামড়া, সেই চামড়াগুলো কিন্তু তারা এনে রেখেছেন, অর্থাৎ পরবর্তী স্টেপগুলো তারা করার জন্য। আর আজকে আমরা এখন রিলায়েন্স একটি ট্যানারি প্রতিষ্ঠানের সাথে কথা বলবো, তাদের অগ্রগতি এবং তাদের সাথেই কথা বলে জেনে নিব এখানের যে হেমায়তপুরের চামড়া শিল্পনগরীর আর কি কি অগ্রগতি হচ্ছে সেটা বিষয়ে জেনে নেব। তো আপনাদের এই রিলায়েন্স কোম্পানিতে আমরা দেখলাম যে ড্রাম চলছে, তো আর কি কি অগ্রগতি হচ্ছে এবং কি কি প্রোডাকশনে যেতে আপনাদের কি কি লাগবে? আমাদের প্রোডাকশনে আমরা আজকে আমাদের কেমিক্যাল ঢুকবে, চামড়া ঢুকবে, আমরা ড্রাম চালু করব। কিন্তু মূলত আমরা যে ড্রেনেজে যে বর্জ্যটা এখন আমাদের সংযোগ দিতে পারে নাই। হ্যাঁ, আমরা বর্জ্যটা দিতে পারিনি এবং পানির লাইন তারা দিতে পারেনি। বিসিক থেকে যে পানির লাইন, সে পানির লাইনটা এখনো দেয়নি। তো এটা পেতে আপনারা কি ধরনের তদবির করছেন এবং কতদিন? আমরা বারবার আমরা চিঠি দিয়েছি, এর আগে আমি চিঠি দিয়েছি, তারা কোনো পদক্ষেপ নেই। কিন্তু তারা তো বলে ম্যানেজমেন্ট, মানে কর্তৃপক্ষ, সরকার বলতেছে যে আমরা 1 তারিখে চামড়া ঢুকাতে দেবেন, কিন্তু আমরা তো প্রস্তুত আছি। আমাদের যদি না দেয় সংযোগ, তাহলে আমাদের কোটি কোটি টাকা ইনভেস্ট করছি, আমাদের মেশিন যে 1 বছর হয়ে গেছে, মেশিনগুলো যে আমাদের ইউটিলিটি বা একটা যে আছে ব্যাংক ইন্টারেস্ট, এটা আমরা কোথা থেকে দেবো? আমরা আবার প্রয়োজনে আবার আপনার কাছে আসবো। তো এই যে আমরা কথা বলছিলাম, এখানে একজন যিনি এই রিলায়েন্স ট্যানারির প্রজেক্ট ইঞ্জিনিয়ার হিসেবে এখানে দায়িত্বে আছেন। তো আমরা কিন্তু সামগ্রিকভাবে এরকম চিত্রই কিন্তু দেখেছি, যেখানে যে বিভিন্ন কোম্পানি কিন্তু তাদের কাজ শুরু করছে। কেউ কেউ ড্রাম স্থাপন করেনি হয়তো, কিন্তু ড্রাম স্থাপনের যে ইনস্ট্রুমেন্ট, যে যন্ত্রপাতিগুলো দরকার সেগুলো কিন্তু এনে রেখেছেন এবং সেইগুলো কিন্তু তারা স্থাপন করবেন। কিন্তু এখন যেটা দাঁড়াচ্ছে যে তারা যদি শুরুও করেন উৎপাদন, অর্থাৎ ওয়েট ব্লুর কাজ শুরু করেন, তারপরেও কিন্তু সেই যে বর্জ্য পানি কোথায় যাবে এবং এটা চালু করার পরে যে গ্যাসের সংযোগ, অর্থাৎ একবার উৎপাদনে গেলে থেমে গেলে কিন্তু তারা আর্থিকভাবে ক্ষতির মুখে পড়বেন। তো সেই জায়গা থেকে তাদের যে প্রস্তুতি, এখন পর্যন্ত 8টি কারখানায় ড্রাম স্থাপন হয়েছে এবং 2-1টি কারখানার ড্রাম কিন্তু পরীক্ষামূলকভাবে চলছে। তো এই ছিল সাভারের যে হেমায়তপুরের পরিকল্পিত শিল্পনগরী গড়ে তোলা হচ্ছে, তার এই মুহূর্তের সর্বশেষ খবর। আমরা এখন চলে যাব, এই ছিল সাভার হেমায়তপুরের চামড়া শিল্প নগরীতে সর্বশেষ। প্রবেশ নিষিদ্ধের জন্য সরকার একটি সিদ্ধান্ত নিয়েছে। গত 20 মার্চ সরকারের পক্ষ থেকে এই সিদ্ধান্ত জানানো হয়েছিল এবং তারই প্রেক্ষিতে সময় সংবাদের টিম আজকে সকাল থেকেই হাজারীবাগের আশেপাশের বিভিন্ন এলাকা ঘুরে ঘুরে দেখছে এবং তারই যে প্রেক্ষিতে, সেই প্রেক্ষিতে যে ঘটনাগুলো ঘটেছে কিছুক্ষণ আগে, আধা ঘন্টা মতো আগে এখানে বেশ কয়েকটি ঘটনা ঘটেছে, যে কারণে এই যে দিনটি 1 এপ্রিল থেকে যে কাঁচা চামড়া প্রবেশ নিষিদ্ধ, সেই ব্যাপারে কিছু তথ্য জানানো দরকার দর্শকদের জন্য। যে বিষয়টি প্রথমে আমি বলছি যে হাজারীবাগে ঢোকার মুহূর্তে আমরা প্রথমেই হাজারীবাগ থানা ভারপ্রাপ্ত যে কর্মকর্তা রয়েছেন তাকে ফোন করেছিলাম। উনি আমাকে জানিয়েছিলেন যে লিখিতভাবে তারা কোনো আদেশ এখনো পাননি যে কি করণীয় তাদের রয়েছে বা হাজারীবাগে কাঁচা চামড়া ঢুকবে না সেই ব্যাপারে তারা কি করবেন, সে ধরনের লিখিত কোনো আদেশ সরকারের নৌপরিবহন মন্ত্রণালয় কিংবা শিল্প মন্ত্রণালয় কোথা থেকে পাঠানো হয়নি। কিন্তু তাদেরকে একটি মৌখিক আদেশ দেওয়া হয়েছে যে হাজারীবাগে কোনো কাঁচা চামড়া ঢুকবে না, কারণ সরকার চাচ্ছে যে হাজারীবাগ থেকে সাভারে ট্যানারি স্থানান্তর করবে সেই উদ্দেশ্যে। যে বিষয়টি আমরা দেখতে পাচ্ছি যে আমরা এইটা জানার পরে যখন হাজারীবাগে ঢুকলাম সেখানে আমরা কোনো টহল টিম দেখতে পাইনি এবং আমরা যখন হাজারীবাগে ঢোকার পরে ঢাকা ট্যানারি মোড় হয়ে বেড়িবাঁধ হয়ে আবার মোহাম্মদপুরের এলাকা ঘুরে ট্যানারি মোড় হয়ে আবার যখন আসছিলাম তখনই আমরা দেখতে পাই যে এখানে ইব্রাহিম লেদার নামে, আপনি আমার পেছনেই দেখতে পাচ্ছেন, ইব্রাহিম লেদার নামে একটি ট্যানারি কারখানা, সেখানে তার সামনে একটি ঠেলা গাড়ি দাঁড়িয়েছিল এবং সেই ঠেলা ভর্তি ছিল কাঁচা চামড়া ভর্তি। এবং সেখানে আসার পরে আমরা যখন তাদেরকে জিজ্ঞাসা করছিলাম যে
এই চামড়াটি কিভাবে কোথা থেকে আসলো। তো এরপরে তারা আমাদেরকে জানিয়েছিলেন যে চামড়াটা রাতে এসেছে। তো এর কিছুক্ষণ পরে হাজারীবাগ থানার একটি টহল টিম এই রাস্তা দিয়ে যাচ্ছিল, তাদেরকে তাদের দৃষ্টি আকর্ষণ করা হলে তারা এখানে থামে এবং তারা জিজ্ঞাসাবাদ শুরু করে যে কারা এই চামড়া এনেছে বা কারা আসলে এই চামড়াটা এখানে এখনো আনলোড করেনি বা কারখানায় ঢোকেনি। তো কিছুক্ষণ পরে আমরা জানতে পারি ওই থানার যে একজন সহকারী পুলিশ পরিদর্শক, উপপরিদর্শক, উনি আমাদেরকে একটি বক্তব্য দিয়েছিলেন। উনি আমাদেরকে সেই বক্তব্যে জানিয়েছিলেন যে তাদের নির্দেশনা দেওয়া হয়েছে অলরেডি যে হাজারীবাগে কাঁচা চামড়া ঢুকবে না এবং ঢুকলে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে এবং ট্যানারি মালিকদের, যে মালিক এই কাজটি করবেন তাদেরকে আইনের আওতায় নেওয়া হবে। তো আমরা যখন তার এই বক্তব্যটি পেলাম, তার কিছুক্ষণ পরে ওনারা বেশ একটি তোড়জোড় করছিলেন যে এই আটককৃত চামড়াটি তারা থানায় নিয়ে যাবেন বা সিজ করবেন, এরকম একটি কথা আমরা শুনছিলাম। তো কিছুক্ষণ পরেই আমরা দেখলাম যে সেখানে হঠাৎ করেই হাজারীবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা উনি একটি সিভিল ড্রেসে পুলিশের পোশাক ছাড়া একটি মোটরসাইকেলে করে আসেন এবং আসার পরে উনি ওখানে কয়েকটি ফোন আলাপ করার পরে আমরা দেখছি 10 থেকে 15 মিনিট পরে এখান থেকে চামড়াগুলো হঠাৎ করে আনলোড শুরু হয় এবং কারখানায় ঢোকানো শুরু হয়। তো আমরা তাদেরকে জিজ্ঞাসা করছিলাম যে আসলে কেন এটি করা হলো, যে কেন করা হচ্ছে এটি। এই যে আপনি দেখতে পাচ্ছেন যে এই দরজা এটি দিয়েই মূলত ঢোকা হয়েছে এবং আপনি দেখতে পাচ্ছেন আনলোডকৃত চামড়াটি এখনো এখানে আছে। এই চামড়াগুলোই মূলত আসলে আজকে সকালবেলা আনলোড করা হয়েছে এবং কারখানার পক্ষ থেকে আমাদেরকে জানানো হয়েছিল যে রাত 3টার দিকে এই চামড়াগুলো এসেছে এবং এটি আনলোড করা হয়নি শ্রমিকের স্বল্পতার কারণে। কিন্তু আসলে তাদের কারণটি কতটুকু গ্রহণযোগ্য এটা তাদেরকে কয়েকটি প্রশ্ন করার পরে তারা আসলে অসংলগ্ন উত্তর দিতে থাকেন। কিন্তু এক পর্যায়ে যখন দেখছি যে হাজারীবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এখানে আসলেন এবং তার কিছুক্ষণ পরেই আমরা দেখতে পাচ্ছি 10 থেকে 15 মিনিট পরেই তারা চামড়াগুলো আনলোড করা শুরু করে এবং এখানে তারা করে ফেলে। আমরা ওই যে উপপরিদর্শক আমাদেরকে জানিয়েছিলেন যে এই চামড়াগুলো আটক করে থানায় নিয়ে যাওয়া হবে এবং এর সঙ্গে জড়িত যে মালিক তাকেও জিজ্ঞাসাবাদ করা হবে এবং আইনের আওতায় আনা হবে। উনাকে জিজ্ঞাসা করেছিলাম যে আসলে চামড়াগুলো এখন আনলোড করা হচ্ছে কোন বিধান বা কোন বিধি অনুযায়ী। তো উনি আমাকে কোনো কিছু না বলেই কোনো কিছু বলতে রাজি হননি। উনি আমাকে জানিয়েছেন যে আপনি প্লিজ থানার ওসি সাহেবের সঙ্গে কথা বলেন। তো আমি পরবর্তীতে পেছনে গিয়েই ওসি সাহেবের সঙ্গে কথা বলতে যাই। তো সেখানে গিয়ে দেখি যে ওসি সাহেব আর সেখানে নাই এবং উনি এখানে স্থান ত্যাগ করেছেন। তো হাজারীবাগে যে অবস্থা আমরা দেখতে পাচ্ছি, এর আগে একটু বলে রাখা প্রয়োজন যে হাজারীবাগে যে চামড়াটি কাঁচা চামড়া না ঢোকার পেছনে যে কয়েকটি কারণ রয়েছে। সরকার চাচ্ছে যে আসলে ট্যানারি কারখানাগুলো হাজারীবাগ থেকে স্থানান্তর করার জন্য এবং সাভারে নতুন শিল্পনগরী স্থাপনের একটি প্রকল্প অনেকদিন ধরেই চলছে এবং সেটিও প্রায় নির্মাণাধীন। এবং আপনি একটু আগে আমাদের একটি প্রতিবেদনেও যে বিষয়গুলো দেখছেন এবং আমাদের সহকর্মীও জানালেন যে সেখানকার কি অবস্থা। সব মিলিয়ে হাজারীবাগের যে অবস্থা আমরা দেখতে পাচ্ছি, আইন আসলে একটি সরকারের পক্ষ থেকেও আমরা সেরকম কোনো ব্যবস্থা দেখিনি। সরকারের যে নৌপরিবহন মন্ত্রণালয় এটি ঘোষণা দিয়েছিল এবং সেই নৌপরিবহন মন্ত্রণালয়ের পক্ষ থেকেও কিন্তু কোনো ভ্রাম্যমাণ আদালত বা কেউই কিন্তু এখানে আসেনি যে এটি তদারকি করার জন্য। তো সরকারের যথেষ্ট ইচ্ছার অভাব আমরা দেখতে পাচ্ছি এখানে। একটি আইন বা একটি সিদ্ধান্ত দেওয়ার পরে সেটিকে কিন্তু আসলে বাস্তবায়ন করার জন্য যে ধরনের পরিকল্পনা, যে ধরনের কার্যক্রম দরকার সেটিও কিন্তু আমাদের চোখে পড়ে। তো এই ছিল হাজারীবাগ থেকে আমার কাছে থাকা সর্বশেষ তথ্য। বাকি যেসব খবরাখবর আমরা দিনভর এখানে থাকার চেষ্টা করব, সব অন্যান্য বুলেটিনগুলোতে আমরা দর্শকদেরকে জানানোর চেষ্টা করব। তো এই এখন ফিরে যাচ্ছি স্টুডিওতে। দর্শক, আজ থেকে হাজারীবাগের ট্যানারিগুলোতে কাঁচা চামড়া প্রবেশে সরকারি নিষেধাজ্ঞা কার্যকর হওয়ার কথা থাকলেও আমরা দেখছিলাম যে কাঁচা চামড়া আসছে হাজারীবাগে এবং সেই খবরাখবর জানাতে আমাদের সঙ্গে যোগ দিয়েছিলেন সহকর্মী জুবায়ের ফয়সাল এবং অন্যদিকে সাভারের হেমায়তপুরে নতুন চামড়া শিল্প নগরী থেকে সেখানকার খবরাখবর জানাতে আমাদের সঙ্গে সরাসরি যোগ দিয়েছিলেন আমাদের আরেক সহকর্মী কামরুল হাসান সবুজ। আমরা যাচ্ছি পরবর্তী প্রসঙ্গে। অবশেষে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সহ দেশের 3 আন্তর্জাতিক বিমানবন্দরের গ্রাউন্ড হ্যান্ডেলিং এর কাজ অংশীদারিত্বের ভিত্তিতে যৌথভাবে পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ বিমান। এজন্য যোগ্য প্রতিষ্ঠান নিয়োগে ইতোমধ্যে আন্তর্জাতিক দরপত্র আহ্বান করেছে সংস্থাটি। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জানিয়েছেন, গ্রাউন্ড হ্যান্ডেলিং এর জন্য নির্বাচিত প্রতিষ্ঠানের সাথে চুক্তির মাধ্যমে আলাদা প্রতিষ্ঠান গঠন করা হবে। তবে বিমানের সিবিএর নেতারা জানিয়েছেন, শ্রমিকদের স্বার্থ রক্ষিত না হলে তারা এই সিদ্ধান্ত মানবেন না। বিস্তারিত দেখুন হাজেরা শিউলির প্রতিবেদনে। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীদের লাগেজ বিমানে ওঠানো, নামানো, বোর্ডিং পাস ইস্যু, কার্গো হ্যান্ডলিং সহ পুরো গ্রাউন্ড হ্যান্ডলিং এর কাজ 45 বছর ধরে এককভাবে করছে রাষ্ট্রীয় সংস্থা বাংলাদেশ বিমান। কিন্তু এক্ষেত্রে বিমানের অব্যবস্থাপনা, অদক্ষতা এবং নানা অনিয়মের অভিযোগে ব্যবহারকারীরা দীর্ঘদিন ধরে গ্রাউন্ড হ্যান্ডলিং এর দায়িত্ব বেসরকারি খাতে দেওয়ার দাবি করছিল।
সম্প্রতি শাহজালালের নিরাপত্তা নিয়ে পশ্চিমা দেশগুলো প্রশ্ন তোলা এবং নিরাপত্তা ঘাটতি দেখিয়ে যুক্তরাজ্য বাংলাদেশ থেকে সরাসরি কার্গো বিমান চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করে। এসব প্রেক্ষাপটে এবার গ্রাউন্ড হ্যান্ডলিং যৌথভাবে পরিচালনার এই সিদ্ধান্ত। ৪৫ বছর ধরে বিমান এটা পরিচালনা করছিল, এখন আমরা মনে করছি যে টাইম যে এটাকে উড়ে দেওয়া। বিমান থেকে আরেকটি ফ্লোট করা হয়েছে, আগামী 18 এপ্রিল এটা সাবমিশন ডেট। এরপরে গিয়ে প্রিভিট মিটিং হবে, তারপরে বিষয়গুলো নিয়ে আলোচনা শুরু হবে। জয়েন্ট ভেঞ্চার হলে তো একটা কোম্পানি হিসেবেই গঠন করতে হবে। কোম্পানিগুলো এই ব্যাপারে অভিজ্ঞ, তাদেরকে দেওয়া হবে। তবে বিমানের সিবিএ নেতাদের দাবি অপ্রতুল জনবল ও দীর্ঘদিন প্রয়োজনীয় যন্ত্রপাতি না কেনায় গ্রাউন্ড হ্যান্ডলিং এর সেবার মান কমেছে। এক্ষেত্রে যৌথ পরিচালনায় শ্রমিকদের স্বার্থ রক্ষা না হলে তারা সেটি মানবেন না। আমার ইকুইপমেন্ট নাই, জনবল নাই, কোনো কিছুই নাই, আমার ম্যান পাওয়ার দেন, আমার ইকুইপমেন্ট নেন, তারপরে আপনি আমাদের সাথে কথা বলেন, অন টেস্ট করেন যে 6 মাস করেন, 7 মাস করেন বা 1 বছর দেখেন আমাদের সাথে। আমরা যদি মনে করি যে বিমান এটা লাভজনক হবে, তাহলে অবশ্যই আমরা জয়েন্ট ভেঞ্চার হোক, এটা আমরাও চাই এবং আমার শ্রমিকের স্বার্থ যদি রক্ষা হয়। এর আগে 2013 সালে বিমানের তৎকালীন এমডি গ্রাউন্ড হ্যান্ডলিং যৌথভাবে পরিচালনার জন্য দরপত্র আহ্বান করলেও সিবিএর আন্দোলনে তা ভেস্তে যায়। তবে এবার সিদ্ধান্ত বাস্তবায়ন হবে জানিয়ে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী বলছেন এতে সবাই লাভবান হবে। সিবিএদের পূর্ণ স্বার্থ এখানে সংরক্ষিত হবে, তাদের কারো কোনো কর্মচ্যুতি ঘটবে না, অথবা তারা তাদের আয় থেকে কোনো বঞ্চিত হবেন না, বরঞ্চ সিবিএ এর দ্বারা লাভবান হবে। গ্রাউন্ড হ্যান্ডলিং থেকে বছরে প্রায় 500 কোটি টাকা আয় করে বাংলাদেশ বিমান। হাজিরা শিউলি, সময় সংবাদ, ঢাকা। এদিকে বিমানবন্দর ও আকাশপথে নিরাপত্তা ব্যবস্থার উন্নয়নে বাংলাদেশ সরকারের গৃহীত নানা পদক্ষেপে সন্তোষ প্রকাশ করেছেন বাংলাদেশে সফররত যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটির সদস্যরা। গতকাল সচিবালয়ে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর সঙ্গে বৈঠক করে আকাশপথে নিরাপত্তা ব্যবস্থার উন্নয়নে সমন্বিতভাবে কাজ করার ইচ্ছাও প্রকাশ করে এই প্রতিনিধি দলটি। বিস্তারিত দেখুন হাজিরা শিউলির আরেকটি প্রতিবেদনে। গত 8 মার্চ নিরাপত্তা ঘাটতির কারণ দেখিয়ে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কার্গো বিমানের সরাসরি ফ্লাইট নিষিদ্ধ করে বিজ্ঞপ্তি দেয় যুক্তরাজ্যের ডিপার্টমেন্ট অব ট্রান্সপোর্ট। এর আগে যুক্তরাজ্যের পাশাপাশি বাংলাদেশের বিমানবন্দরের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে মার্কিন যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়া। এরপর থেকে বিমানবন্দরের নিরাপত্তা জোরদারে পদক্ষেপ নেয় সরকার। এইসব প্রেক্ষাপটে বিমানবন্দরের নিরাপত্তা ব্যবস্থা দেখতে ঢাকায় আসে যুক্তরাজ্যের হোমল্যান্ড সিকিউরিটি ও ফেডারেল এভিয়েশন অথরিটির একটি প্রতিনিধি দল। বৃহস্পতিবার সকালে বেসামরিক বিমান পরিবহন মন্ত্রীর সঙ্গে বৈঠক করে তারা। এই সময় বাংলাদেশ সরকার নেয়া পদক্ষেপে সন্তোষ প্রকাশ করে প্রতিনিধি দলটি। বেসামরিক বিমান পরিবহন মন্ত্রী ও সিভিল এভিয়েশন চেয়ারম্যান বিমানবন্দরের নিরাপত্তা ব্যবস্থার উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছেন। আমরা বুঝতে পারছি এজন্য সময় লাগবে। গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে বাংলাদেশ সরকার কাজ শুরু করেছে এবং সঠিক পথেই এগোচ্ছে, তবে আমাদের একসাথে কাজ করা প্রয়োজন। মন্ত্রী জানান, যুক্তরাষ্ট্রের ফেডারেল এভিয়েশনের নির্দেশনা অনুসারে ইতিমধ্যে বিমানবন্দরের সমস্যাগুলো সমাধান করা হয়েছে। তারা বাংলাদেশ সম্বন্ধে বলছে যে বাংলাদেশ ইতিমধ্যে বহু কাজ করেছে, তো এটাকে আরো কোঅর্ডিনেট করার জন্য যাতে চারিদিক থেকে ডিরেকশন আসে, একবার ইউএসএ বললো, একবার ইউকে বললো, একবার অমুকে বললো, তা না করে সবাই মিলে একটা ওয়ার্ক প্ল্যান যদি আমরা করতে পারি এবং একটা টাইমলাইন ঠিক করে দিতে পারি, তাহলে এটা আমরা এগিয়ে যেতে পারবো। ঢাকাস্থ মার্কিন দূতাবাসের ডেপুটি চিফ অব মিশন ডেভিড মিল সহ যুক্তরাষ্ট্রের ফেডারেল এভিয়েশন অথরিটির প্রতিনিধিরাও বৈঠকে উপস্থিত ছিলেন। হাজিরা শিউলি, সময় সংবাদ, ঢাকা। দর্শক, পদ্মা সেতু নিয়ে প্রতি মাসের 1 তারিখে সময় সংবাদে প্রচারিত হয় একটি বিশেষ রিপোর্ট। তারই ধারাবাহিকতায় আজ থাকছে পদ্মা সেতুর পুনর্বাসন প্রকল্প নিয়ে একটি প্রতিবেদন। পাল্টে গেছে পদ্মা সেতু এলাকার ক্ষতিগ্রস্ত মানুষের জীবন জীবিকা। প্রকল্প এলাকায় ভিটে মাটি হারানো মানুষগুলোর ঠিকানা এখন পুনর্বাসন কেন্দ্র। আর প্রকল্প সংশ্লিষ্টরা বলছেন সরকারের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা করা হচ্ছে তাদের। তবে পর্যাপ্ত সুযোগ সুবিধা পেলেও নিরাপত্তাহীনতা এবং দীর্ঘমেয়াদে জমির মালিকানা নিয়ে অনিশ্চয়তা রয়েছে তাদের মধ্যে। পদ্মা সেতু নিয়ে এহসান জুয়েলের ধারাবাহিক রিপোর্টে আজ দেখুন 17তম পর্ব। আর ছবি তুলেছেন সাইফুল ইসলাম। পদ্মার মাওয়া ঘাটের পাশেই কুমারভোগ পুনর্বাসন কেন্দ্র। যতটা ভেতরে প্রবেশ করা যায় চোখে পড়ে নতুন এক পরিকল্পিত আবাসিক এলাকা। এই মানুষগুলোর কারো ভিটে জমি কিংবা ফসলি জমি গিয়েছে পদ্মা সেতু প্রকল্পে। পরিবর্তে তাদের পছন্দ মতো পুনর্বাসন কেন্দ্রে মিলেছে প্লট এবং নগদ অর্থ। সে টাকায় তাদের কেউ কেউ টিনের ঘর তুলেছেন, কেউ কেউ বানিয়েছেন বহুতল ভবন।
সরকারি উদ্যোগে গড়ে তোলা হয়েছে মসজিদ, প্রাথমিক বিদ্যালয়, দেয়া হয়েছে পানি বিদ্যুতের সংযোগও। আগের সেই চেনা পরিবেশ, স্বজন ছেড়ে নতুন এলাকায় নতুন জীবনে অভ্যস্ত হতে শুরু করেছেন তারা। সরকারের কাছে আমরা খুবই সন্তুষ্ট, একটু নিরাপদ করে দিলে একটু সুন্দর হইতো। কদু গাছ, কোমর গাছ, মরিচ গাছ সব আলোডি করে খাইছি, এখন আমরা এখানে হেয়া পারি না। আজারা খায় আর খালি খায় আর ঘুরি। যারা কাজের আশা করে যায় কিন্তু এরা কাজ দেয় না, এখানকার লোকে নিতে চায় না। সবাই আমরা দেখা যায় ভালো, ভিতরে তো আর ভালো না, উপরে ভালো। কুমারভোগ এলাকায় শিশু কিশোরদের জন্য বানানো স্কুলটিতে রয়েছে সব ধরনের সুবিধা, তবে এখনো চালু হয়নি সেটা। এছাড়া এখানে আসা 3 বছর পর জমির দলিল দেওয়ার কথা থাকলেও সেটা এখনো পাননি তারা। 3 বছরের মধ্যে দলিলটা দেওয়ার কথা ছিল, আমরা দলিলটা পর্যন্ত পাইনি। কাগজটা না দেওয়া পর্যন্ত আমাকে শান্তি লাগতেছে না, আমাকে রেজিস্ট্রি করা হয়ে গেলে আমরা শান্তি। সংশ্লিষ্টরা বলছেন প্রকল্প শেষ হয়ে গেলেও এখানকার মানুষদের কর্মসংস্থানের জন্য দীর্ঘমেয়াদী পরিকল্পনা নেওয়া হবে। আমরা কিন্তু ওদেরকে যতদিন প্রজেক্ট আছে, ইভেন্ট প্রজেক্টের পরেও আমরা পুনর্বাসন কাজ চালাই যাব, তাদের লাইভলিহুড যেন ইমপ্রুভ হয়, তারা মানুষ যেন গরিব না হয়ে যায়, তাদেরকে আমরা ট্রেনিং দিব, তাদেরকে দরকার আমরা লোন দিব। আমাদের কাজ ইভেন্ট ব্রিজ শেষ হওয়ার পরও চলবে। পুরো পদ্মা সেতু প্রকল্পে এরকম 60টি কেন্দ্রে 2635টি পরিবারকে পুনর্বাসন করার কথা থাকলেও এখন পর্যন্ত করা হয়েছে 1600 পরিবারকে। ক্ষতিপূরণ বাবদ বাজেট ধরা হয়েছে প্রায় 250 কোটি টাকা। পদ্মা সেতুর ভবিষ্যৎ চিন্তা করে নিজেদের জমি ভিটে ত্যাগ করে মানুষগুলো চান তাদের নিজেদের ভবিষ্যৎ যাতে অনিশ্চয়তা না পড়ে। সরকার একটু আর্থিক সুবিধা আর নিরাপত্তার আশ্বাস পেলে তাদের চোখে মুখে হতাশার জায়গায় হয়তো ফুটে উঠবে স্বস্তি। ইহসান জুয়েল, সময় সংবাদ, কুমারভোগ পুনর্বাসন কেন্দ্র, মুন্সিগঞ্জ। দুর্ঘটনা এড়ানোর পাশাপাশি ট্রেন চলাচল ঝুঁকিমুক্ত করতে অরক্ষিত লেভেল ক্রসিংগুলো সুরক্ষিত করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। এরই অংশ হিসাবে 4টি প্রকল্পের মাধ্যমে 40 কোটি টাকা ব্যয়ে অন্তত 900 লেভেল ক্রসিং আধুনিকায়ন করা হচ্ছে। কিন্তু অবৈধ লেভেল ক্রসিংগুলো আগের মতোই অরক্ষিত থেকে যাওয়ায় এর কার্যকারিতা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে। বিস্তারিত দেখুন কমলদের প্রতিবেদনে। বাংলাদেশ রেলওয়ে পূর্বাঞ্চলের বৈধ লেভেল ক্রসিং এর সংখ্যা 1200-র বেশি হলো অবৈধ লেভেল ক্রসিং এর সংখ্যা এর চেয়ে কয়েক গুণ বেশি। রেলের 80% দুর্ঘটনার জন্য মূল কারণ হিসেবে দায়ী করা হয় অরক্ষিত এইসব লেভেল ক্রসিংকে। রেলের চলার পথে দুর্ঘটনা এড়ানোর জন্য সড়কপথের যানবাহনগুলোকে আটকে রাখা হয় এসব লেভেল ক্রসিং এ। যেগুলো অরক্ষিত লেভেল ক্রসিং গেট আছে সেগুলোতে ধরুন 90% অ্যাক্সিডেন্ট হচ্ছে। অবৈধ গেটগুলি যখন থাকে তো আমাদের ভালো টেনশন থাকে যে কোনো ট্রাকটুকু উঠাও হঠাৎ করে বন্ধ হয়ে গেল কিনা। চেষ্টা করি তবু কিছু করার থাকে না, এখানে ম্যাক্সিমাম দুর্ঘটনাগুলো ঘটে যায়, গাড়ি দাঁড়ায় গেলে কিছু করার থাকে না আর কি। এই অবস্থায় দুর্ঘটনা রোধে পূর্বাঞ্চলের অন্তত 900 লেভেল ক্রসিংকে আধুনিকায়নের সিদ্ধান্ত নিয়েছে রেলপথ মন্ত্রণালয়। বাংলাদেশ রেলের পূর্বাঞ্চলের প্রায় 8 থেকে 900 লেভেল ক্রসিং গেটকে চিহ্নিত করে এগুলোকে নিয়মানুগ করার ব্যাপারে আমরা ইতিমধ্যে দরপত্র আহ্বান করেছি। চট্টগ্রাম থেকে আখাউড়া পর্যন্ত বৈধ লেভেল ক্রসিং এর সংখ্যা 61টি আর অবৈধ রয়েছে 115টি। একইভাবে লাকসাম চাঁদপুর রুটে বৈধ 12টি এবং অবৈধ রয়েছে 37টি। আর লাকসাম নোয়াখালী রুটে 9টি বৈধ লেভেল ক্রসিং থাকলেও অবৈধ রয়েছে 95টি। নীতিমালা অনুসারে আমরা সেখানে নিয়ম কানুনগুলো বোর্ডে লিখে দিয়েছি এবং সাবধানে পার হওয়ার কি ব্যবস্থা নিতে হবে তা আমাদের উল্লেখ আছে। তা আমরা সব ধরনের আমরা ব্যবস্থা নিচ্ছি যাতে করে মানুষ অবৈধভাবে পারাপার না হয়। রেলের কর্মকর্তারা জানিয়েছেন অবৈধ লেভেল ক্রসিংগুলোতে গার্ড নিয়োগ সহ নিরাপত্তামূলক ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট পৌরসভা এবং ইউনিয়ন পরিষদগুলোকে বারবার চিঠি দেওয়া হলো, এখন পর্যন্ত কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। সড়ক দুর্ঘটনার জন্য দায়ী একই সঙ্গে গাড়ির চালক ও মালিকের বিরুদ্ধে কঠোর শাস্তির বিধান রেখে সড়ক পরিবহন আইন করা হচ্ছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। ঢাকার যানজট নিরসনে পরিবহন মালিকদের প্রতি বড় গাড়ি নামানো এবং ফিটনেসবিহীন গাড়ি তুলে নেওয়ারও আহ্বান জানান মন্ত্রী। বৃহস্পতিবার বসুন্ধরার ইন্টারন্যাশনাল কনভেনশন সিটিতে 11তম ঢাকা মোটর শো, দ্বিতীয় ঢাকা বাইক শো এবং ঢাকা অটো পার্টস শো 2016 উদ্বোধনী অনুষ্ঠানে ওবায়দুল কাদের এসব কথা বলেন। দুর্ঘটনা প্রতিরোধে 2 জনের বেশি মোটরসাইকেল না চালানো এবং হেলমেট পরিধানের কথাও বলেন মন্ত্রী। 3 দিনব্যাপী এ প্রদর্শনীতে বিশ্বের 15টি দেশের ব্র্যান্ড নিউ গাড়ি, মোটরবাইক ও অটো যন্ত্রাংশ শিল্পের উৎপাদক ও বিপণনকারী প্রতিষ্ঠান অংশ নিয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এবিসিসিআই ও ঢাকা চেম্বারের নেতৃবৃন্দ সহ ব্যবসায়ীরা অংশ নেন।
দুজনের বেশি মোটরসাইকেলে উঠবেন না এবং দুজনকে হেলমেট ব্যবহার করতে হবে। মোটর অধ্যাদেশ আইন এক পরিবারের জন্য কয়টা গাড়ি ব্যবহার করতে পারবে সেটা কিন্তু নিয়ম কানুন আমরা বেঁধে দিচ্ছি। দুর্ঘটনার জন্য দায়ী মালিক এবং চালকের বিরুদ্ধে কঠোর শাস্তির বিধান রেখে আমরা পরবর্তীতে আমাদের যে সড়ক পরিবহনের যে আইন সেই আইন আমরা করতে যাচ্ছি। আমাদের অনেক ভিআইপি রং সাইডে যান, অনেকেই পতাকা উড়িয়েও যান। আমি মন্ত্রী যদি এই কাজ করি তাহলে আমি কি শেখালাম? আমরা ভিআইপিরা যদি রং সাইড দিয়ে যায়, দেশের মানুষ, সাধারণ মানুষ কার কাছে শিখবে? ক্ষুদ্র মাঝারি শিল্পে অর্থায়নের লক্ষ্যে 4টি বেসরকারি বাণিজ্যিক ব্যাংকের সাথে প্রায় 314 কোটি টাকার বাণিজ্য অর্থায়ন চুক্তি করেছে এশীয় উন্নয়ন ব্যাংক এডিবি। গতকাল সকালে রাজধানীর আগারগাঁওয়ে এডিবির কার্যালয়ে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, সিটি ব্যাংক, সাউথ ইস্ট ব্যাংক ও পূবালী ব্যাংক লিমিটেডের সাথে এডিবির এই চুক্তি স্বাক্ষর হয়। অনুষ্ঠানে এডিবির বাণিজ্য অর্থায়ন বিষয়ক প্রধান স্টেফেন বেক ও চুক্তিবদ্ধ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বাণিজ্য অর্থায়ন কর্মসূচির আওতায় এর আগে বাংলাদেশের 12টি ব্যাংকের মাধ্যমে 2.2 বিলিয়ন ঋণ সহায়তা দিয়েছে এডিবি। এই চুক্তির ফলে দেশের শিল্প বাণিজ্য প্রসারে উদ্যোক্তারা আরও সহজে অর্থ সহায়তা পাবেন বলে আশা প্রকাশ করেন ব্যাংকের কর্মকর্তারা। ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির উদ্যোগে হয়ে গেল গ্রিন এনার্জি ও টেকনোলজি শীর্ষক প্রদর্শনীতে বিভিন্ন গ্রিন টেকনোলজির বিভিন্ন প্রকল্প নিয়ে অংশ নেয় অর্ধশতাধিক কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। প্রদর্শনীতে ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, খুলনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সহ সরকারি ও বেসরকারি কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নেয়। শিক্ষার্থীদের বিভিন্ন প্রকল্প ঘুরে দেখেন আগতরা। 2টি ক্যাটাগরিতে 3টি করে মোট 6টি দলকে বাছাই করে সেরা দল হিসেবে ঘোষণা করা হয়। বিজয়ী শিক্ষার্থীদের জন্য রাখা হয় মোট 2.5 লাখ টাকা মূল্যের পুরস্কার। শহীদ খালেক ও মেজর শারেক বীরুত্তম ট্রাস্টের অর্থায়নে প্রদর্শনীর আয়োজন করে ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির গ্রিন এনার্জি রিসোর্স সেন্টার। প্রদর্শনীর মিডিয়া পার্টনার হিসেবে ছিল সময় টেলিভিশন। সময় সংবাদে এক সপ্তাহের এইমাত্র পাওয়া খবর পাচ্ছেন মাত্র 5 টাকায়। বৈশাখের আগেই বাড়তে শুরু করেছে ইলিশের দর। এক সপ্তাহের ব্যবধানে ইলিশ প্রতি বেড়েছে 500 থেকে 700 টাকা পর্যন্ত। পাশাপাশি সবজির বাজারে বেড়েছে শিম, গাজর ও টমেটোর দামও। বিক্রেতারা বলছেন মৌসুম শেষ হয়ে যাওয়ার কারণেই এসব সবজির দর এখন ঊর্ধ্বমুখী। বৈশাখের এখনো ঢের বাকি থাকলেও এর মধ্যে ইলিশের দামে যেন বৈশাখে আমেজ লাগতে শুরু করেছে রাজধানীর মাছের বাজারে। নদীতে ইলিশ ধরা নিষিদ্ধ থাকলেও বাজারে সরবরাহ রয়েছে যথেষ্ট, তবে দাম ছুটছে বিপরীত দিকে। মাত্র এক সপ্তাহের ব্যবধানে মাঝারি আকারের এক একটি ইলিশ বিক্রি হচ্ছে 1500 টাকা দরে। বিক্রেতারা বলছেন বৈশাখের চাহিদার কারণে ইলিশের দর ঊর্ধ্বমুখী। মানে এক সপ্তাহ 500 টাকা বেড়েছে এক মাসে। পয়লা বৈশাখ এটা মনে করেন 600 টাকা নেব, 1000 টাকা একদম বিক্রি করি। গত সপ্তাহ থেকে এই সপ্তাহ 20-50 টাকা বাড়তি। অন্যান্য বছর বৈশাখের আগে ইলিশের দর বাড়লেও এবার আগেভাগেই দর বাড়ায় উদ্বিগ্ন ক্রেতারা। ইলিশ মাছ তেমনি পাওয়া যাচ্ছে না, এই জন্য ইলিশ মাছের দাম একটু বেশি মনে হচ্ছে। এবার মনে হচ্ছে যে একটু আগেভাগেই বাড়তেছে। এটা আসলে সাধারণ মানুষের পক্ষে ইলিশ খাওয়া সম্ভব না রে ভাই। এদিকে কাঁচা বাজারে সবজির সরবরাহে কোনো ঘাটতি না থাকলেও দর বাড়ার কোনো কারণ দেখছেন না ক্রেতারা। তারা বলছেন বাজার মনিটরিং এ সরকারি পদক্ষেপ জরুরি। বাজারে কোনো ঘাটতি দেখি না, পর্যাপ্ত মাছ দেখা যাচ্ছে, সব শাকসবজি, তরিতরকারি প্রচুর বাজারে আছে। বাজারে দেখেন প্রচুর আছে, কিন্তু তাদের ইচ্ছে মতো তারা দাম নিচ্ছে, আমাদের বলার কিছু নেই, কিন্তু হচ্ছে। তবে বিক্রেতারা বলছেন মৌসুম শেষ হওয়ার কারণে কয়েকটি কাঁচা পণ্যের দর বাড়লেও অধিকাংশ সবজির দর রয়েছে আগের মতোই। গত সপ্তাহ টমেটো আসলে আপনার 50, এই সপ্তাহ হয়েছে 60। যেমন গাজর গত সপ্তাহ আসলে 20-25, এই সপ্তাহ হয়েছে 30-35। যেমন সিম গত সপ্তাহ আসলে 40, এই সপ্তাহ হয়েছে 50। প্রত্যেকটা সবজির দামই অনেক কম। যেমন ভেন্ডি আগে ছিল 60 টাকা, 40 টাকা ভেন্ডি পাওয়া যায়, 30 টাকা পাওয়া যায়। এবার আপনার বেগুনের দাম, শসার দাম, সব দামই অনেক কম। বাজারে গরু মাংস বিক্রি হচ্ছে 420, খাসি 650 আর ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে 150 টাকা কেজি দরে। ইমতিয়াজ আহমেদ, সময় সংবাদ, ঢাকা। বর্ষা মৌসুম আসছে, তাই তড়িঘড়ি করে চলছে সিরাজগঞ্জে যমুনা নদীর ডান তীর সংরক্ষণ বাঁধের কাজ।
দ্রুত করার কারণে কাজের স্থায়িত্ব নিয়ে এলাকাবাসীর মধ্যে শঙ্কাও দেখা দিয়েছে। তবে নির্ধারিত সময়ে প্রকল্পের কাজ শেষ হবে বলে দাবি করছে পানি উন্নয়ন বোর্ড। বিস্তারিত দেখুন রিঙ্কু কুণ্ডুর প্রতিবেদনে। দীর্ঘদিনেও শেষ হয়নি যমুনা নদীর ডান তীর বাঁধ সংরক্ষণ প্রকল্পের কাজ। ফলে প্রতি বছর বর্ষা মৌসুম আসলেই ভাঙনের কবলে পড়ে সদর উপজেলার বালিঘুগরি, বাহুকা, শিমলা এবং কাজীপুরের মেঘাই মাঝবাড়ি সহ বেশ কয়েকটি গ্রাম। 2010-11 অর্থ বছরে প্রকল্পের কাজ শুরু হলেও প্রয়োজনীয় অর্থ বরাদ্দের অভাবে মাঝপথে এসে প্রকল্পটি মুখ থুবড়ে পড়ে। ফলে ভাঙনে বিলীন হয় এলাকার বসতবাড়ি, গাছপালা, ফসলি জমি সহ বিস্তীর্ণ জনপদ। পরে 2014-15 অর্থ বছরে সংশোধিত আকারে প্রায় 430 কোটি টাকা প্রকল্পটির জন্য আবারও অনুমোদিত হয়। এই প্রকল্পের অধীনে 10টি প্যাকেজে আবারও বাঁধের কাজ শুরু হয়েছে। তবে নদীতে পানি চলে আসায় এবং তড়িঘড়ি করে কাজ করায় বাঁধের স্থায়িত্ব নিয়ে জনমনে দেখা দিয়েছে শঙ্কা। গতবারে যে এনে কাজ করছিল তা তো ভেঙে গেছে, ডেবে গেছে জিনটা, আর এখন এবার কাজ কাম করতেছে। এখন কতদূর কি হবে তখন আল্লাহ জানে। গাড্ডাল তো দেয় তো আমরা বাদ শক্ত তো নেই, কিন্তু গাড্ডাল তো না দেয় বাদ টিপে বেড়ে আমরা তো তলে তলে তেমন কিছু নাই, মাটি তো। প্রতি বছরেই যত টাকা দেয় আমাদের এলাকায় সরকার এত টাকা কোনো এলাকায় দেয় না, কিন্তু দেখা যায় যে কন্ট্রাক্টর দেয় এটা একটা ফয়দা লুটতেছে। নির্ধারিত সময়ে প্রকল্পের কাজ শেষ করার জন্য দ্রুত গতিতে কাজ চলছে বলে জানালেন ঠিকাদারি প্রতিষ্ঠানের এই প্রতিনিধি। সামনে বর্ষা আসতেছে, কাজ তো তোলাই লাগবে, 30 জনের মধ্যে কাজ তোলা লাগবে। আমরা যেহেতু কাজ 80% কাজ হয়েছে, আর 20% কাজ আমরা এই 2 মাসের মধ্যে ক্লিয়ার হয়ে যাবে। ঠিকাদারের পক্ষে সাফাই গিয়ে সঠিকভাবে গুণগত মান এবং নকশা অনুসরণ করে বাঁধের কাজ করা হচ্ছে বলে জানালেন পানি উন্নয়ন বোর্ডের এই কর্মকর্তা। আমাদের কাজটা কিন্তু আমরা শুকনা মৌসুমে কাজটা সমাপ্ত করার লক্ষ্যেই শুরু করেছিলাম এবং সেইভাবে কাজটা হচ্ছে, কোনো কাজ এখানে তড়িঘড়ি করে হচ্ছে না এবং কাজের গুণগত মান অত্যন্ত ভালো। যমুনার ভাঙনের হাত থেকে রক্ষার জন্য 2010-11 অর্থ বছরে প্রায় 10 কিলোমিটার এলাকার জন্য 285 কোটি টাকা ব্যয়ে নদীর ডান তীর সংরক্ষণ প্রকল্প গ্রহণ করা হয়। রিঙ্কু কুণ্ডু, সময় সংবাদ, সিরাজগঞ্জ। এবার চট্টগ্রামের বাঁশখালীর বাহারছড়া পর্যটন কেন্দ্র নিয়ে একটি প্রতিবেদন। দেশের অন্যতম সম্ভাবনাময় একটি পর্যটন অঞ্চল চট্টগ্রামের বাঁশখালী, যার উত্তরে শঙ্খ নদী, দক্ষিণে পেকুয়া এবং পশ্চিম সীমান্ত বঙ্গোপসাগর সীমারেখায় অবস্থিত। পাহাড় থেকে শুরু করে প্যারাবন ও ঝাউবনে ছেয়ে থাকা সমুদ্র, 392 কিলোমিটারের এই অঞ্চলে নীরবে নির্ভীতে প্রকৃতির অপার সৌন্দর্যের স্বাদ নিতে অনেক ভ্রমণ পিপাসু ছুটে আসেন এখানে, যা কিনা পর্যটন স্পট হিসেবে গড়ে তুলতে প্রয়োজন সরকারি পৃষ্ঠপোষকতা। চট্টগ্রাম থেকে ফিরে সাইদুল ইসলামের ক্যামেরায় আরো জানাচ্ছেন সাইফুল রুদ্র। উপকূলীয় অঞ্চলের 31 কিলোমিটার এলাকা জুড়ে রয়েছে পাহাড় ও বনাঞ্চল, আছে জলকদর খাল, ফলে পূর্ব ও পশ্চিমের বিশাল এলাকা জুড়ে চোখে পড়বে সোনালী ধানের ক্ষেত। এসব পেরোলেই দেখা মিলবে মাথা উঁচু করে দাঁড়ানো ঝাউবন ঘেঁষা বেড়িবাঁধের। উপজেলার এই উত্তর দক্ষিণ অংশ জুড়ে বালুকা বেলা রয়েছে প্রায় 37 কিলোমিটার দীর্ঘ বিস্তৃত সমুদ্র সৈকত। অনেকের দেখা না মিললেও বাহারছড়ার এই সমুদ্র সৈকতে কেউ কেউ আসেন তীর ভাঙা ঢেউ আর সাগর জলে ভাসা জেলে নৌকায় দ্বীপজলা সন্ধ্যার সুধা পান করতে। কুয়াকাটাতে হচ্ছে পুরোটাই বালি, আর নিজম দ্বীপে হচ্ছে অনেক বেশি কাদা। এখানে বালি, কাদা এবং গাছের একটা ডিফারেন্ট একটা মিশ্রণ আছে। আমার বাচ্চারা তারা এনজয় করতেছে, সমুদ্রে তারা গোসল করতেছে, লাফালাফি করতেছে। নোনা পানি, মিঠা পানি, ওই থেকে আসার সময় প্রচুর ধান খেত দেখে আসলাম। এটাকে প্রচার করা উচিত, মানুষের সামনে তুলে ধরা উচিত। দর্শনার্থীদের পাশাপাশি এখানে বেড়াতে আসেন স্থানীয়রাও। প্রতিদিন বেড়াতে আসি, শুক্রবারে অনেক লোকজনের ভিড় থাকে। এখানে অনেক লোকজন থাকে এবং ঈদের চানে বেশি হয়। এখানে অনেক মাছ পাওয়া যায়, আমরা প্রতিদিন এখানে এসে অনেক মাছ পাই। পর্যটকদের মতে অন্যান্য সমুদ্র সৈকতের তুলনায় এই সৈকত অনেকটাই নীরব। একই আঙিনায় পাশাপাশি দেখা মিলবে পাহাড়ি অঞ্চল, উপকূল ঘেঁষা উর্বর সমতল। প্রাকৃতিক সৌন্দর্যের অপার লীলাভূমি বাংলাদেশ, যার আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে আছে হাজারো দর্শনীয় স্থান এবং অদেখা জায়গা। ঠিক তেমনি একটি জায়গা হচ্ছে চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বাহারছড়ার সমুদ্র সৈকত। বাংলাদেশ ট্যুরিজম বোর্ড এবং পর্যটন কর্পোরেশনের সহযোগিতা পেলে এই জায়গাটিও হয়ে উঠতে পারে অন্যান্য স্থানগুলোর মতো একটি দর্শনীয় স্থান, যেখানে আপনিও পারেন আপনার পরিবারের সবাইকে নিয়ে এসে বেরিয়ে যেতে। চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বাহারছড়া সমুদ্র সৈকত থেকে সাইফুল রুদ্র, সময় সংবাদ, চট্টগ্রাম। বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির $46,30,000 ফিলিপিন্সের এন্টি মানি লন্ডারিং কাউন্সিলের কাছে ফেরত দিয়েছে অভিযুক্ত চীনা ব্যবসায়ী কিমং। গতকাল বিকেলে ফিলিপিন্স কেন্দ্রীয় ব্যাংকের AMLC কার্যালয়ে কিমংয়ের আইনজীবী ইনোসেন্সি ফেরার এই টাকা জমা দেন। এ সময় AMLCর নির্বাহী পরিচালক জুলিয়া এবাদ, বীমা কমিশনার ইমানুয়েল দুক এবং ফিলিপিন্সে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত জন গোমেজ উপস্থিত ছিলেন। ফিলিপিন্সের সংবাদ মাধ্যম জানিয়েছে একটি গাঢ় বেগুনি রঙের ট্রলি ব্যাগ ভর্তি করে $100 নোটের 46টি বান্ডিল জমা দেন অং।
যা গুনতে সময় লেগেছে প্রায় 3 ঘন্টা। পরে পুরো অর্থ ফিলিপিন্স কেন্দ্রীয় ব্যাংকের ভল্টে জমা রাখা হয়। এছাড়াও কিম জানিয়েছেন তার কাছে আরও $1 কোটি রয়েছে। আদালতের নির্দেশ পেলে যা ফেরত দিতেও রাজি তিনি। অর্থ পাচারের এই ঘটনা তদন্তে আগামী 5 এপ্রিল পরবর্তী সিনেট শুনানি অনুষ্ঠিত হবে। সেখানে বাংলাদেশ ব্যাংকের 2 জন কর্মকর্তার উপস্থিত থাকারও কথা রয়েছে। Kabilang na ang pangalan ng 2 malalaking negosyante na alam niyang sangkot sa issue pero hindi pa lumalabas sa mga pangalan sa investigasyon. Malalaki po. Nasa gobyerno po ba ito? Hindi po, mga এদিকে বাংলাদেশ ব্যাংক রিজার্ভের অর্থ শ্রীলঙ্কায় পাচারের ঘটনায় হ্যাগোদা গোমেজ শালিকা পেরেরা নামের এক ব্যবসায়ীর জড়িত থাকার অভিযোগ পাওয়া গেছে। গেল মাসে তার 2টি অ্যাকাউন্টে দেশের বাইরে থেকে $2 কোটি আসে বলেও স্বীকার করেছেন তিনি। তবে শ্রীলঙ্কার বাইরে থেকে অ্যাকাউন্টে অর্থ আসবে তা আগে থেকে জানা থাকলেও এই অর্থ বাংলাদেশের রিজার্ভের কিনা সেটি তার জানা ছিল না বলে জানিয়েছেন শালিকা পেরেরা। কলম্বোতে বার্তা সংস্থা রয়টার্সকে দেয়া এক সাক্ষাৎকারে এসব কথা জানিয়েছেন তিনি। তবে শ্রীলঙ্কায় একটি বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ এবং একটি প্রকল্পে আর্থিক অনুদান হিসাবে জাপান ইন্টারন্যাশনাল কোঅপারেশন এজেন্সি জাইকার কাছ থেকে আর্থিক অনুদান পাওয়ার কথা ছিল বলেও জানান তিনি। কিন্তু এই বিষয়ে সরাসরি জাইকার সাথে পেরেরার কোনো সরাসরি যোগাযোগ ছিল না। জাইকার সাথে এই চুক্তির বিষয়ে অন্য এক ব্যক্তি তাকে সহায়তা করেছেন বলে দাবি করেছেন পেরেরা। এদিকে শালিকা ফাউন্ডেশনের সাথে কোনো ধরনের চুক্তি বা অনুদান দেওয়ার কথা অস্বীকার করেছে জাইকা। গেল 4 ফেব্রুয়ারি নিউ ইয়র্ক রিজার্ভ ব্যাংক থেকে বাংলাদেশের রিজার্ভের $2 কোটি প্যান এশিয়া ব্যাংকের মাধ্যমে পেরেরার অ্যাকাউন্টে পাচারের ঘটনা ঘটে। এরপর বাংলাদেশ ব্যাংকের অনুরোধে এই অর্থ বাংলাদেশকে ফেরত দেয় শ্রীলঙ্কার কেন্দ্রীয় ব্যাংক। এই ঘটনায় শালিকা ফাউন্ডেশনের 6 জনের উপর দেশ থেকে নিষেধাজ্ঞা আরোপ করে দেশটির আদালত। এবার দেশের বাইরের অর্থ বাণিজ্যের খবর। খরচ কমানোর জন্য চলতি বছরের মাঝামাঝি সময়ে 4,500-এরও বেশি কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনা করছে বিশ্বের বৃহত্তম বিমান নির্মাতা প্রতিষ্ঠান বোয়িং। প্রতিষ্ঠানটির মুখপাত্র জানিয়েছে বিশ্ববাজারে বোয়িংয়ের জেট বিমানের ক্রেতা কমে যাওয়ায় কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনা করছে বোয়িং। এ পদক্ষেপে চাকরি চলে যাওয়ার আশঙ্কা রয়েছে অনেক নির্বাহী এবং সহকারী কর্মকর্তারও। বর্তমানে বোয়িংয়ে কর্মরত রয়েছেন 1,61,000 কর্মকর্তা ও কর্মচারী। গেল বছর 762টি বিমান ডেলিভারি দিয়েছে বোয়িং। তবে গেল বছর কমেছে প্রতিষ্ঠানের বিমানের বিক্রয়াদেশ। লোকসানের কারণে ব্রিটেনের টালবোট বন্দরের স্টিল প্ল্যান্ট বিক্রি করে দেওয়ার পরিকল্পনা করছে ভারতের টাটা স্টিল কোম্পানি। এই সিদ্ধান্তের কারণে ঝুঁকির মুখে পড়তে যাচ্ছে ব্রিটেনে কর্মরত টাটা স্টিলের কয়েক হাজার ব্রিটিশ কর্মচারীর ভবিষ্যৎ। তবে এ বিষয়ে টাটার ইউরোপিয়ান হোল্ডিং কোম্পানি বলছে এ প্ল্যান্ট বিক্রির জন্য সময় নিয়ে ক্রেতা খোঁজা হবে এবং এ কাজে সরকারি সহায়তার প্রয়োজন পড়বে। পাশাপাশি এ প্ল্যান্ট পুনর্গঠনেরও প্রয়োজন রয়েছে। মঙ্গলবার মুম্বাইয়ে টাটা স্টিল বোর্ডের সভায় ব্রিটিশ প্ল্যান্টটি বিক্রি করে দেওয়ার সিদ্ধান্ত আসে। মূলত চীন থেকে সস্তা মানের স্টিল আমদানির কারণে ক্ষতির মুখে পড়েছে যুক্তরাজ্যের স্টিল ইন্ডাস্ট্রি। According to the EEF, the association representing manufacturers, the government আবারও জানিয়ে দিচ্ছি এ সময় বাণিজ্যের শিরোনামগুলো। আজ থেকে হাজারীবাগের ট্যানারিতে কাঁচা চামড়া প্রবেশের সরকারি নিষেধাজ্ঞা কার্যকর। ট্যানারি সাভারে স্থানান্তরে আরও সময় চান মালিকরা। দেশের 3 বিমানবন্দরের গ্রাউন্ড হ্যান্ডেলিং এর কাজ যৌথভাবে পরিচালনা করবে বাংলাদেশ বিমান। স্বার্থ রক্ষা ছাড়া সিদ্ধান্ত মানবে না, হুঁশিয়ারি শ্রমিক নেতাদের। পদ্মা সেতু এলাকায় ভিটে মাটি হারানো মানুষগুলোর ঠিকানা এখন পুনর্বাসন কেন্দ্র। পর্যাপ্ত সুযোগ সুবিধা থাকলেও জমির মালিকানা না পাওয়ায় অনিশ্চয়তা। এবং ট্রেন চলাচল ঝুঁকিমুক্ত করতে অরক্ষিত লেভেল ক্রসিং সুরক্ষিত করার উদ্যোগ। 40 কোটি টাকা ব্যয়ে আধুনিকায়ন হচ্ছে 900 ক্রসিং। তবে অরক্ষিতই থাকছে অবৈধগুলো। এই ছিল এই সময়ের বাণিজ্য। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv আর সঙ্গেই থাকুন সময়।